সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এসএসসি অ্যাকাউন্টিং বেসড লাইভ ক্লাসের সেকেন্ড পর্বে। সো আজকে আমি প্রিভিয়াস ক্লাসে বলে রেখেছিলাম যে পড়াবো নগদান বই। তো যারা ক্লাসে আছো একটু জানিয়ে রাখি, যদি তোমাদের মনে হয় যে কোনো বন্ধু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি, অবশ্যই আমাদের ভিডিওটা তাকে শেয়ার করে দাও। আর যদি এরকম হয়ে থাকে যে তুমি আমাদের আজকে এখনকার লাইভ ক্লাসে দেখতে এসেছো ঠিকই, কিন্তু পূর্ববর্তী লাইভ ক্লাসে তুমি মিস করে গেছো, তাহলে একদম টেনশন করো না। তুমি আমাদের ওয়েবসাইটে চলে যাও www.10minuteschool.com। সেখানে যে একদম ওপরের টপ মেনু থেকে রিসোর্সে ক্লিক করো। রিসোর্সে ক্লিক করলে তুমি দেখতে পারবে অনেকগুলো সাবজেক্ট আসছে। সেই সাবজেক্ট থেকে তুমি তোমার পছন্দের সাবজেক্টের লাইভ ক্লাসটা খুব ইজিলি দেখে ফেলতে পারবে। সেম জিনিসটা বন্ধুদেরকেও জানিয়ে দিও। আর আজকে যারা ক্লাসে অলরেডি উপস্থিত আছো, যদি প্রিভিয়াস ক্লাস থেকে তোমার কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেটাও আমাকে করো, আমি সেটার অ্যান্সারটা করে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ বোর্ডের অবস্থাটা একটু বলে দিই আগে। বোর্ডের একদম রাইট সাইডে দেখতে পাচ্ছ যে আমি একটা অঙ্কের প্রশ্ন দিয়ে রেখেছি নগদান বই সংক্রান্ত, কিন্তু এটাতে না আমরা একটু পরে যাব। আমরা আগে নগদান বই সংক্রান্ত আমাদের কিছু কনসেপ্ট বিল্ডিং করব। যারা এসএসসি তে পরীক্ষা দিচ্ছ এবং নগদান বই অ্যান্সার করতে চলেছো, সেই নগদান বই নিয়ে তোমাদের বেসিক কিছু কনফিউশন আর কিছু কনসেপ্ট বিল্ডিং এর ক্লাস হিসেবে আজকে এটা ধরে নেওয়া হবে। তো যারা ক্লাসে আছে একটু দেখে নি কারা কারা আছে এবং কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, যারা ক্লাসে আছো আমি একটু ফার্স্ট অফ অল বলে নি, আমার নাম হচ্ছে পাবলিহা আহসান। আমার এই টাইটেলেও যদি তুমি কোনো ক্লাস খুঁজো ইন ফিউচার, তোমরা সেটাও পেতে পারবে, বিকজ আমাদের অ্যাপ বিল্ডিং এর মাধ্যমে রাইড এই আইডিয়াটা ডেভেলপ করার চেষ্টা করছে যে যার কন্টেন্ট তার নামে সার্চ দিলে কি সেটা পাওয়া যায় কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা ক্লাসে আছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর একটু আস্তে আমাকে কথা বলতে বলেছে খালেদ মাহমুদ। খালেদ মাহমুদ, থ্যাংক ইউ সো মাচ। আমি খুব ভালো করেছি যে তুমি আমাকে বলে দিয়েছো, বিকজ আমি একটু ফাস্ট কথা বলি, এটা আমার একটা খারাপ দিক। আমি চেষ্টা করব এখন থেকে একটু আস্তে কথা বলার, ঠিক আছে? তো চলে যাই পড়ায়। নগদান বই নিয়ে কথা বলার আগে একটা ছোট্ট প্রশ্ন করব। প্রশ্নটার উত্তরটা আমাকে কমেন্ট সেকশনে ঝটপট একটু দিয়ে দিতে হবে। প্রশ্নটা হচ্ছে, সর্বাপেক্ষা, আমার মনে হচ্ছে এবার হ্যান্ডরাইটিংটা একটু বেটার করার আমি চেষ্টা করব, সর্বাপেক্ষা তরল সম্পদ কোনটি? এটার উত্তরটা আমাকে একটু ঝটপট কমেন্ট সেকশনে করে দাও। প্রশ্নটা হচ্ছে সর্বাপেক্ষা তরল সম্পদ কোনটি? এটার উত্তরটা আমাকে একটু কমেন্ট সেকশনে ঝটপট করে দাও। আমি ওয়েট করছি তোমার কমেন্টের জন্য। ওকে, সো একটু ঝটপট করে দাও, আমি তাহলে জানতে পারবো নগদান বইটা শেখার জন্য তুমি কতটুকু প্রিপেয়ার্ড। আচ্ছা, তো আচ্ছা, হ্যালো আপু, কেমন আছো জিজ্ঞেস করছো শাকিল। শাকিল, আমি ভালো আছি, আশা করছি তুমিও ভালো আছো। আচ্ছা, বিবিএ তে পড়ছি সাইফুল ইসলাম প্রশ্ন করেছো ক্লাসটি করতে পারবে কিনা? অবশ্যই পারবে ভাইয়া। আচ্ছা, হাতে নগদ, নিভৃত লিখেছো হাতে নগদ, মুজাহিদ লিখেছো ক্যাশ, টাকা লিখেছো মুন্না। মুন্না, তুমি কি টাকা বলতে ক্যাশ বুঝিয়েছো কিনা এটা একটু আমাকে ক্লিয়ার করে দাও। আর নগদ টাকা, নগদ টাকা। আবেগ রয় লিখছে সুনাম। ভাইয়া, সুনাম প্রশ্নটা, সুনামটা উত্তরটা কেন হবে না একটু বলি। কারেন্ট অ্যাসেট লিখেছো রায়হান আলম। আচ্ছা, কারেন্ট অ্যাসেট সুনামটা কেন হবে না এটা একটু বলে দেই। ক্রস আউট অ্যান্সার্স গুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট, আর বলেছো যেটা কিনা তুমি বলেছো যে আমাদের কারেন্ট অ্যাসেট বলতে আমরা যেটা বুঝাই, আরো একটা ক্রস অ্যান্সার হচ্ছে সুনাম, গুডউইল। কেন এটা হচ্ছে না এটা একটু বলি। তুমি না যে কোনো সময়ে কারেন্ট অ্যাসেটের মধ্যে অনেকগুলো ভাগ আছে, তাই না? কারেন্ট অ্যাসেটের মধ্যে কিন্তু আমরা দেনাদারও বলি না? দেনাদারকে আমরা একটা সম্পদ বলি, সেটাকে আমরা কারেন্ট অ্যাসেট বলি। কিন্তু সর্বাপেক্ষা তরল যখন বোঝাই তখন বুঝাচ্ছি যেই টাকাটা, যেই সম্পদটা এই মুহূর্তে আমি চাইলে কারোর সাথে এক্সচেঞ্জ করতে পারবো। সর্বাপেক্ষা তরল, এই মুহূর্তেই আমাকে একদম মানে খুবই ইনস্ট্যান্ট আমি যেই সম্পদটাকে ক্যাশে কনভার্ট করতে পারবো। তাহলে ক্যাশে কনভার্ট করতে পারার মতো সব থেকে তরল সম্পদটা কি? ক্যাশ ইটসেলফ, তাই না? তার মানে ক্যাশ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্যাশ বা হাতে নগদ বা নগদ টাকা, হাতে নগদ বা নগদ টাকা। আচ্ছা, এখন একটু বলে রাখি যে কারেন্ট অ্যাসেটটা আমি কেন নিচ্ছি না। কারেন্ট অ্যাসেট নিচ্ছি না বিকজ কারেন্ট অ্যাসেটের মধ্যে আমার দেনাদার আছে, বলতে পারো ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে, তাই না? আমাদের কিছু ছোট ছোট শর্ট টার্ম সিকিউরিটিজ আছে। দেনাদারের টাকাটা তুমি মনে করো 3 মাসের জন্য তাকে দিয়েছিলে, এই মুহূর্তেই তোমার ক্যাশ দরকার। তুমি যদি এখন বলো দেনাদারকে টাকাটা ফেরত দিতে, সে দিতেও পারে নাও দিতে পারে, রাইট?
সে তোমাকে টাকাটা দিবে এটার কোনো গ্যারান্টি নাই। সো একদম গ্যারান্টিড একটা তরল সম্পদ হচ্ছে আমার জন্য ক্যাশ বা নগদ টাকা। ইনফ্যাক্ট ব্যাংক হিসাবও না, ব্যাংক হিসাবকেও আমরা বলবো না সর্বাপেক্ষা তরল। সর্বাপেক্ষা তরলের অ্যান্সার অলওয়েজ হাতে নগদ। সো এরই সাথে আমরা আমাদের নগদান বইটাতে চলে যাই, যে এই সব থেকে তরল সম্পদ যেটা নগদ টাকা, সেটার লেনদেনের পরিমাণটা আমাদের ব্যবসায় অনেক বেশি হয়, তাই না? যে কোনো কাজে নগদের ব্যবহার সব থেকে বেশি হয়। যে কোনো চলতি সম্পদ এটার মধ্যে সব থেকে বেশি ইউজ হয় নগদ টাকা। নগদ টাকা দিয়ে তুমি কি কি করো? তোমার চলতি মূলধনের সব খরচ তুমি মোর অর লেস নগদ দিয়ে ফিল আপ করার চেষ্টা করো, আনটিল আনলেস তোমার কাছে বিক্রয়কৃত পণ্যের জন্য টাকা আসছে, তাই না? তোমার আয় হচ্ছে। তো এই নগদ টাকাটার আমরা একটা হিসাবকাল অনুযায়ী এটাকে কোথাও লিপিবদ্ধ করি। হিসাবকালের কথাটা আমরা ঠিক এর আগের ক্লাসটাতে বলেছিলাম যে অনেক বড় একটা সময়, যেটা মনে করো 1 বছর, 1 বছরকে আমরা ছোট ছোট মাসের ভিত্তিতে ভাগ করে ফেলি, তাই না? প্রত্যেকটা মাসের এগেইনস্টে আমরা জানতে চাই আমাদের আয় আর ব্যয়ের মধ্যে ডিফারেন্সে মুনাফা হচ্ছে কি না। এই কারণে আমরা কি করি, আমরা সবসময় চেষ্টা করি আয় যেন বেশি হয়, ব্যয় যেন কম হয়। এই যে আয় আর ব্যয়টাকে তুমি যে একটা কন্ট্রোলের মধ্যে রাখছো, যে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছি না, যে আমার আয়টা বেশি হবে ব্যয়টা কম হবে, তাহলেই এট দ্য এন্ড অফ দ্য ডে আমার মুনাফা হবে। এই যে নিয়ন্ত্রণটা করতে চলেছো, এই নিয়ন্ত্রণ করার জন্য তোমাকে কি করতে হয়? নিয়ন্ত্রণ করার জন্য একসাথে সবগুলোকে লিপিবদ্ধ করতে হয়। অর্থাৎ তুমি কত টাকা পাচ্ছ আর কত টাকা দিচ্ছ একই সাথে সেটাকে লিপিবদ্ধ করতে হয়। যে কারণে আমরা যে বইটাতে হিসাবকালের ভিত্তিতে নগদ প্রাপ্তি এবং প্রদান সংক্রান্ত লেনদেনগুলোকে লিপিবদ্ধ করি, তাকে আমরা বলে থাকি নগদান বই। খুব সিম্পল একটা ডেফিনেশন ছিল। ইনফ্যাক্ট এই ডেফিনেশনটা আমি মুখস্থ করেও বলিনি। এই ডেফিনেশনটা আমার মাথায় নগদান বই নিয়ে যা যা ফিচার্স ছিল এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যা যা বললাম, তার উপর ভিত্তি করে আমি জাস্ট ডেফিনেশনটা তোমাকে দিলাম। ইনফ্যাক্ট ডেফিনেশন বলতে এটাই বোঝায়। ডেফিনেশন ডাজন্ট মিন যে তোমাকে মুখস্থ করতে হবে, বইয়ের একটা সংজ্ঞা মুখস্থ করে লিখে দিতে হবে তা না। বইয়ের সংজ্ঞাটা যদি তুমি মুখস্থ হয়ে যায় অনেকবার পড়তে পড়তে, দ্যাটস ভেরি গুড। কিন্তু তোমার যদি বইয়ের সংজ্ঞাটা মুখস্থ না বুঝে করতে হয়, তখন কিন্তু সেটা একটু খারাপ হয়ে যায়। কারণ তুমি নগদান বইয়ের বেসিক জিনিসটাই বুঝলে না, কনসেপ্টটাই ক্লিয়ার হলো না, কিন্তু তুমি মুখস্থ করে সব বলে দিলা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে যদি কেউ কোয়েশ্চেন করে যে আচ্ছা বলো তো, যে নগদান বইটাকে কেন জাবেদার খতিয়ান বলা হয়, তুমি এটার জন্য মুখস্থ অ্যান্সার না দিয়ে খুব সুন্দর করে তাকে বুঝিয়ে দিতে পারো। তো এই বোঝানোর কাজটা করবো। একটু দেখে নিই আমাদের বন্ধুদের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, প্রাপ্তি প্রদান। আচ্ছা, প্রাপ্তি প্রদান আমরা দেখবো। আমরা প্রথমটা শুরু করেছি যে নগদান বই দিয়ে। তো আমার মনে হয় তুমি ক্লাসটাতে থাকো, নগদান বইটা শেষ হলে আমি চেষ্টা করবো প্রাপ্তি প্রদান নিয়ে তোমাদেরকে বেসিক কিছু আইডিয়া দিয়ে দেওয়ার। ওকে, ফিজিক্সের ক্লাসটা শান্ত জানতে চেয়েছো। শান্ত, ফিজিক্সের ক্লাসের আমাদের ডিটেইলটা খুব সম্ভবত ফাহিম তুমি কি বলতে পারো আমাদের রুটিনটা কবে নাগাদ আপডেট করা হবে ফিজিক্সের ক্লাসের জন্য? আচ্ছা, আজকে তো আমাদের চলছে বুধবার রাইট, বুধবার। তো আগামীকালকের মধ্যে আমরা জেনে যাব আমাদের নেক্সট উইকের ক্লাস কি কি। সো ফ্রাইডে স্যাটারডেতে তুমি আমাদের পেজটাতে একটু চোখ রেখো, 10 মিনিট স্কুলের লাইভ ক্লাসে। আমার মনে হয় তুমি আমাদের রুটিনটা পেয়ে যাবে। ঠিক আছে, আমি জানিয়ে দিব যে আমাদের ফিজিক্স ক্লাসের জন্য শান্ত অপেক্ষা করে আছো, আমি সেটা তোমাদেরকে বলে দিব। আচ্ছা, কথা বলছিলাম নগদান বই নিয়ে। নগদান বই নিয়ে এখন যে প্রশ্নটার আমরা অ্যান্সারটা দেখবো, যে কনফিউশনটা ক্লিয়ার করবো, সেটা হচ্ছে কেন এটাকে একই সাথে জাবেদা আর খতিয়ান বলা হয়। নগদান বইয়ের তুমি যদি ফরম্যাটটা একটু খেয়াল করো, নগদান বইয়ের ফরম্যাটে যাওয়ার আগে একটু বলি, নগদান বইটাকে আমরা একই সাথে বলে থাকি জাবেদা আর খতিয়ান। জাবেদা প্লাস খতিয়ান। তো আমরা সবাই জানি যে জাবেদার আর খতিয়ানে নিজস্ব কিছু ফিচার্স আছে, তাই না? যেমন জাবেদা করতে গেলে আমরা ফার্স্টে দেই তারিখ, দেন দেই বিবরণ, তারিখ দেই, বিবরণ দেই, খতিয়ান পৃষ্ঠাঙ্ক দেই, দেন দেই টাকার অ্যামাউন্ট, ডেবিট এন্ড ক্রেডিট। এটা খুবই বেসিক একটা ফরম্যাট, তোমাকে এটা খুব একটা বুঝতে হবে না, বিকজ তুমি অলরেডি আগের ক্লাসটা থেকে দেখে এসেছো। তো এই জাবেদার ফরম্যাটটার মধ্যে আমরা শুধুমাত্র যখন নগদ টাকার আদান প্রদান লিখছি তখন সেটাকে আমরা বলছি নগদান বই। ওকে, বুঝলাম। তার মানে একটা মাসে আমার যা যা নগদ টাকার লেনদেন হচ্ছে
সেই নগদ টাকার লেনদেনগুলোকে আমরা লিপিবদ্ধ করছি। এটা হচ্ছে আমার ফার্স্ট লেসন, যে আমি নগদ টাকার লেনদেন লিপিবদ্ধ করব। তাহলে খেয়াল করো, ওই হিসাবকাল শেষে বা ওই মাস শেষে আমার কাছে আমার নগদ টাকা কত আসলো আর নগদ টাকা কত ব্যয় হলো সবগুলার একটা ডিটেইলড ইনফরমেশন থাকবে। অ্যাট দ্য সেম টাইম তুমি সেখান থেকে একটা জের বের করতে পারছো, অর্থাৎ ব্যালেন্স বের করতে পারছো। এই ব্যালেন্স বের করার কাজটা আমরা কোথায় করে থাকি? খতিয়ানে। দ্যাট মিনস তোমার এই ছকে ভেতরে যা কিছু ইনফরমেশন দেয়া থাকে সেটা যে ফরম্যাট ফলো করে করা হয়, সেই ফরম্যাটটার নাম হচ্ছে জাবেদা। কেন? বিকজ এটা আমি ডেইলি বেসিসে করছি, ডেইলি বেসিসে করছি, তাই না? প্রতিদিনকার হিসাব দিচ্ছি। আবার দিন শেষে যখন আমি একটা জের টানছি, এই ব্যালেন্স বের করছি, এই ব্যালেন্সটা ইন্ডিকেট করে যে আমি খতিয়ানের ফরম্যাটও ফলো করছি এট দ্য সেম টাইম। যেহেতু জাবেদার ফরম্যাট আর খতিয়ানের জের দুটার সম্মিলনে নগদান বই প্রস্তুত করা হয়, এ কারণে আমরা এটাকে বলি জাবেদা খতিয়ান উভয়ই। কেন বলি? বিকজ তুমি যখন একটা নগদান বই রাখছো, তোমাকে খতিয়ানে আলাদা করে একটা নগদান হিসাব খোলার প্রয়োজন হয় না, বিকজ ওই নগদান হিসাবের মধ্যে যে ব্যালেন্সটা আসতো ওই ফিগারটা অলরেডি তোমার কাছে আছে, রাইট? সো এটা হচ্ছে জাবেদার খতিয়ান বলার পেছনের রিজন। আর এই কারণে আমরা যখন জাবেদার খতিয়ান বলি, আমরা একবার বলি যে নগদান বই হিসাবের প্রাথমিক বই, আরেকবার বলি নগদান বই হিসাবের পাকা বই। দুটো আসলে জাবেদা আর খতিয়ানেরই দুটো প্রতিশব্দ। তো একটু দেখে নি কারো এই সংক্রান্ত কোনো কনফিউশন আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা। মার্চেন্ডাইজিং অপারেশনের উপর একটা ক্লাস নেবেন। শিশির, মার্চেন্ডাইজিং অপারেশনের উপর যে ক্লাসটার কথা তুমি আমাদেরকে জানতে চেয়েছো, আশা করছি তুমি যদি আমাদের 10 মিনিট স্কুল রিসোর্সে যাও, সেখানে তুমি নাদিম ভাইয়ার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্লাস দেখতে পারবে। আশা করব সেখান থেকে তুমি মার্চেন্ডাইজিং অ্যাকাউন্টিং নিয়ে জানতে পারবে। আর ইন ফিউচার যখন আমরা মার্চেন্ডাইজিং আর ম্যানুফ্যাকচারিং অপারেশন নিয়ে অ্যাকাউন্টিং এর প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর কোনো ক্লাস নিব, তখন খুব সম্ভবত তুমি এটা সংক্রান্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। আচ্ছা, ওকে, তো চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে, যেখানে নগদান বই নিয়ে দেখব আমাদের ভেতরের একটা কনফিউশন আছে, সেটা দূর করা যায় কিনা। একটা ছোট প্রশ্ন দেব, একটু প্রশ্নটা বলে দেই। আচ্ছা, প্রশ্নটা দিয়ে আমি বলছি আগাবো কি করে। নগদান বইটা কয় প্রকার এটা একটু বলো। নগদান বই কত প্রকার, এটার উত্তরটা আমাকে একটু ঝটপট কমেন্ট সেকশনে করে দাও। এটার ফলে আমি তোমাদেরকে বইগুলোর সম্পর্কে একটা ছোট্ট সংজ্ঞা দিয়ে আজকে ক্লাসটা শুরু করব। নগদান বই কত প্রকার, এটার একটু ফ্লোট কি? রানা আহমেদ, তুমি একটা প্রশ্ন করেছো, ফ্লোট কি? তুমি কি ফ্লোট বলতে আমাদের শেয়ার যখন মার্কেটে ছাড়া হয় সেটা মিন করেছো কিনা আমাকে একটু কমেন্টে একবার জানিয়ে দাও, তোমাকে এটা অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। মিঠুল বলেছো 4 প্রকার, বাবু বলেছো 4 প্রকার, বাপ্পি বলেছো 3 প্রকার। আচ্ছা, যখন প্রশ্ন করার রিজন হচ্ছে তোমাদের বইতে বলা আছে 4 প্রকার, কিন্তু সংজ্ঞায়ন করা হয়েছে 3 প্রকারের, রাইট? নগদান বইয়ের, তোমাদের এসএসসির কথা বলছি, যারা এসএসসি বইতে পড়ে এসেছো 4 প্রকার, যেটা কিনা অ্যাকচুয়ালি নগদান বইয়ের 4টা প্রকার ভেদ আছে। কিন্তু কখনো খেয়াল করেছো নগদান বইয়ের 4টা প্রকার ভেদ থাকা সত্ত্বেও তোমার বইতে কেন 3 প্রকারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে? আচ্ছা, 3 প্রকারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এই কারণে যে নগদান বইটা বেসিক্যালি ফলো করা হয় 3 প্রকার, কিন্তু যখন প্রশ্ন করা হবে নগদান বই কত প্রকার, সবসময় উত্তরটা হবে 4 প্রকার। তো যারা 3 প্রকার উত্তর করছো, আমি ধরে নিচ্ছি যে তুমি কনফিউজড ছিলে যে কেন এতদিন ধরে 3টার সংজ্ঞা তুমি পড়ে আসছো, জানো যে 3টার সংজ্ঞা কি, কিন্তু অ্যাকচুয়ালি টোটাল প্রকারভেদ হচ্ছে 4টা। এই প্রশ্নটা করার পিছনে রিজন ছিল এটা। তো আমরা যেটা অলরেডি জানি নগদান বই 4 প্রকার, 4 প্রকারের একটু ছোট্ট একটা সংজ্ঞা আমরা আজকে জেনে নিই। ফার্স্টে জানবো একঘরা নগদান বই। আচ্ছা, একঘরা নগদান বই হচ্ছে, খেয়াল করে দেখো, খুব ছোট কোনো ব্যবসায় প্রতিষ্ঠান যার কিনা নিজস্ব কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, তার সব ধরনের কার্যাবলী নগদ টাকার উপর ডিপেন্ড করে করা হয়। দ্যাট মিনস নগদ টাকা প্লাস হয়, নগদ টাকা মাইনাস হয়, নগদ টাকা প্রাপ্তি, নগদ টাকা প্রদান। নগদ প্রাপ্তি আর প্রদান এই দুটার সম্মিলনে যখন কোনো নগদান বই করা হয় সেটাকে আমরা বলি একঘরা নগদান বই। একটু আগে আমরা যে ছকটা দেখিয়েছিলাম জাবেদার ছকটার মতো এর ছকটা হবে খুব সিম্পল। তারিখ, দেন তুমি দিচ্ছ বিবরণ,
দেন রসিদ নং, খতিয়ান পৃষ্ঠাঙ্ক, দেন টাকা। আর এই ফার্স্ট যে ঘরটাতে আমরা টাকা দিচ্ছি এটাতে আমরা দিচ্ছি ডেবিট। আর ঠিক এইটার রিভার্স যেটা হবে সেটা আমি একটু নিচে লিখে দিচ্ছি, সবগুলো ঠিক থাকবে, শুধু রসিদ নংটা পাল্টে যাবে ভাউচার নং আর ক্রেডিট অ্যামাউন্ট। পুরো ছকটা আমি এখন দেখাচ্ছি না, যেহেতু আমি তোমাদেরকে এক ঘর নগদান বইটা বোঝাচ্ছি। পরবর্তীতে আমরা যখন এই অঙ্কটা দেখবো তখন আমরা পুরো ছকটা করে করব। তো এখন একটু বলে রাখি যে প্রবলেমস কোথায় কোথায় হয়। এই দুটো শব্দ অনেকে পরীক্ষার হলে আমরা লিখতে ভুল করি। সবার কথা বলে লাভ নাই, আমি নিজেই পরীক্ষার হলে এটা ভুল করতাম, আমি নিজেই ভুলটা করতাম এবং আমি চাই না তোমরা কেউ ভুলটা করো। আমি যখন এসএসসি পরীক্ষা দিতাম, আমি এই যে রসিদ নং আর ভাউচার এই দুটো আমি অফেন মিস করে যেতাম। আমি খতিয়ান পৃষ্ঠাঙ্ক লিখে বাকিটা লিখতে আমার মন থাকতো না। সো এই কাজটা তোমরা করো না। রসিদ নং আর ভাউচার নং এই দুটা তোমার এই নগদান বইয়ের একটা ফরম্যাট, এই দুটাকে বাদ দিয়ে পরীক্ষার হলে যেও না। ওকে, চলে যাই সেকেন্ডটাতে। যেহেতু এখানে শুধুমাত্র নগদ টাকার কথা বলেছি, তার মানে এখানে কেবলমাত্র নগদ টাকার আদান প্রদানটা নিয়ে আমি কাজ করব। সেকেন্ড হচ্ছে 2 ঘরা নগদান বই। 2 ঘরা নগদান বইয়ে নগদ টাকার পাশাপাশি তার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে। ওকে, সো এই নগদ টাকার যা প্লাস মাইনাস এটা তো আসবেই, ব্যাংকে তোমার প্লাস মাইনাস কত হচ্ছে সেটাও এই নগদান বইয়ের মধ্যেই তুমি দেখাবা। প্রশ্ন হতে পারে তাহলে আমার এটার নাম নগদান বই কেন, তাহলে এটার নাম নগদান আর ব্যাংক বই কেন হলো না? নগদান আর ব্যাংক বই হলো না কারণ তুমি যখন নগদ নিয়ে কাজ করছো তখন আলটিমেটলি আমরা আগের বইগুলোতে একটা এডিশন ছিল, যখন আমরা শিখেছিলাম যে চেক পাওয়া মানে নগদ টাকার সামিল, রাইট? চেক পাওয়া বলতে নগদ টাকার সামিল এই কথাটা বলা হয়। এটার মানে হচ্ছে তুমি যখন চেক পাচ্ছ, তুমি যদি দাগ কাটা চেক না পাও, তুমি যদি বাহক চেক পাও, আমরা সবাই নিশ্চয়ই টার্মটা জানি তাই না? বাহক চেক, দাগ কাটা চেক। যখন বাহক চেক দেওয়া হয় যে কেউ এটা ভাঙাতে পারে। যখন দাগ কাটা চেক দেওয়া হয় তখন চেকের উপরে কর্নারে একটা দাগ দিয়ে ভিতরে একটা ব্যাংক অ্যাকাউন্টের নাম লিখে দেওয়া হয়। এর ফলে কি হয়? এর ফলশ্রুতিতে যেটা হয় তা হচ্ছে তুমি কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া এই টাকাটা ভাঙাতে পারছো না। তার মানে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া তুমি এই টাকাটা ভাঙাতে পারছো না। এর ফলে কি হয়? এর ফলে এই টাকাটা ডিরেক্টলি যে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। তোমার মনে করো তোমার একটা র্যান্ডম নাম নেই, মনে করো সাব্বির, ঠিক আছে? সাব্বিরের একটা সেভিংস অ্যাকাউন্ট আছে, তো আমি সাব্বিরকে দুভাবে আমার কাছ থেকে যে টাকাটা পায় দুভাবে দিতে পারি। মনে করো আমার কাছ থেকে 3,000 টাকা পায়, 3,000 টাকার একটা বাহক চেক দিতে পারি। এই চেকটা আমি আসিফকে দিতে পারি, রাকিবকে দিতে পারি, শীতলকে দিতে পারি, সাব্বিরকে দিতে পারি। আর দাগ কাটা চেক যখন বলবো তখন আমি সাব্বিরের অ্যাকাউন্ট যখন লিখে ফেলবো সেখানে এই টাকাটা একমাত্র সাব্বির তার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উঠাতে পারবে। সাব্বিরের নামটা আমি এমনি বললাম। সাধারণত দাগ কাটা চেক যখন ব্যবসায়ীকে দেওয়া হয় ওই ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্ট নামটা লেখা থাকে, ফলে যে কেউ টাকাটা উঠাতে পারে না। এর ফলে কি হয়? নিয়ন্ত্রণটা বাড়ে। ঠিক এই উদ্দেশ্যে আমরা নগদান বইয়ের ভিতরেই এই কত টাকা পেলাম আর কত টাকা দিলাম এই লিপিবদ্ধকরণের কাজটা করি, কিন্তু কখনো সেটা হয় নগদ অর্থাৎ ব্যবসায় কত টাকা আসলো, কখনো সেটা হয় ব্যাংকের মাধ্যমে। whereas নগদ প্লাস ব্যাংক এই দুটাই কিন্তু ব্যবসায়েরই তরল সম্পদ। এরপর চলে যাই সেকেন্ডে তো বলে ফেলছি, থার্ডে চলে যাই। 3 ঘরা নগদান বই। 3 ঘরা নগদান বইয়ের মধ্যে একটা জিনিস যেটা এক্সট্রা থাকে তা হচ্ছে বাট্টা। সো এই 3টা নগদান বইয়ের পরে আরেকটা নগদান বই থাকে যেটা সম্পর্কে তোমাদের বইতে সংজ্ঞায়ন করা হয়নি, তার নাম হচ্ছে খুচরা নগদান বই। একটু দেখে নি আমাদের কোনো বন্ধুর কোনো প্রশ্ন আছে কিনা। যারা ক্লাসে আছো এবং বন্ধুরা এখন পর্যন্ত এসে পৌঁছায়নি, ভিডিওটা কিন্তু মনে করে অবশ্যই শেয়ার করে দিও। আচ্ছা, মিলন প্রশ্ন করেছে, আপু ব্যালেন্স বিডি ব্যালেন্স সিডি লেখার সময় ভুল হয়, এটা ঠিক করব কিভাবে? ভেরি গুড কোয়েশ্চেন। আজকে আমরা এখানে একটা নগদান বই করব, তোমার ভুলটা যাতে না হয় এটার কথা আমার মনে থাকবে, আমি তোমাকে এটা
দেখিয়ে দিব আজকে ক্লাসের পর, ঠিক আছে? তো আশা করবো সেই পর্যন্ত তুমি আমাদের ক্লাসে আছো। আচ্ছা, খুচরা নগদান বইটা নিয়ে তোমাদেরকে এসএসসি তে হয়তো বা কিছু বলে দেওয়া নেই, তা সত্ত্বেও আমি চাই যে তোমরা খুচরা নগদান বই তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি যাতে একটা কিছু অ্যান্সার করতে পারো, একটা কনসেপচুয়াল অ্যান্সার করতে পারো। হতে পারে সেটা ডেফিনিশন না, তুমি যা বোঝো তার উপর বেস করে একটা অ্যান্সার করে দিও। একটু বলি খুচরা নগদান বইটা কি জিনিস। তোমরা যখন কোনো নগদান বই করছো, তোমার হাতে কি থাকে? হাতে নগদ থাকে। ব্যাংকে কি থাকে? ব্যাংক জমা। যখন তুমি খুচরা নগদান বই করছো তখন কি করা হয়? আগের মাসের খরচ এইটাকে হাইলাইট করা হয়। তোমাকে এই মাসে একটা নির্দিষ্ট, একটু খেয়াল করো শব্দগুলো কি ব্যবহার হচ্ছে, একটা নির্দিষ্ট বাজেট দেওয়া হয়। বাজেট শব্দটা বললেই বুঝে যায় যে সেটা নির্দিষ্ট। একটা নির্দিষ্ট বাজেট দেওয়া হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট খরচের টাকা দেওয়া হয়। নির্দিষ্ট হাত খরচ, নির্দিষ্ট হাতে খরচ দেওয়া হয়। এই যে খরচের টাকাটা তোমাকে একটা নগদ টাকা দেওয়া হচ্ছে, এই টাকাটা কিসের উপর বেস করে দেওয়া হয়? এই টাকাটা দেওয়া হয় তোমার আগের মাসে কত টাকা খরচ হয়েছিল সেটার উপর ডিপেন্ড করে। তুমি যদি, তোমাকে মনে করো জানুয়ারি মাসে দেওয়া হলো 2000 টাকা, তুমি এই 2000 টাকা থেকে 1800 টাকা খরচ করলে, 200 টাকা তোমার প্রয়োজন ছিল না। পরবর্তী মাসে তোমাকে এই 200 টাকা তো তোমার কাছে রয়ে যাবে, তাই না? 200 টাকা তোমার ব্যালেন্স, তোমাকে পরবর্তী মাসে 1800 টাকা দেওয়া হবে। কেন 1800 টাকা দেওয়া হবে? বিকজ তোমার আগের মাসের খরচ ছিল 1800 টাকা। যেই 200 টাকা তোমার বেঁচে গেছে, এটা তোমার সাইক্লিক রেটে প্রত্যেক মাসের সাথে যোগ হতে থাকবে, কিন্তু প্রত্যেক মাসে তোমার যা খরচ সেই অনুযায়ী তোমাকে পরের মাসে টাকা দেওয়া হবে। এটা ছিল খুচরা নগদান বই। এই খুচরা নগদান বইটা নিয়ে যেহেতু আমাদের এসএসসি তে তেমন কোনো মাথা ব্যথা নেই, সো আমরাও এটা নিয়ে খুব একটা ডিটেল করব না। যেগুলো যেগুলো নিয়ে কথা বলবো আজকে সেগুলো হচ্ছে 1, 2 আর 3 ঘর নগদান বই। তো 1, 2 আর 3 ঘর নগদান বইয়ের মধ্যে প্রথমে আজকে কথা বলবো 1 ঘর নগদান বই নিয়ে। 1 ঘর নগদান বইটা কার ক্ষেত্রে প্রযোজ্য? 1 ঘর নগদান বই প্রযোজ্য যখন আমার ব্যাংক হিসাব, ব্যাংক অ্যাকাউন্ট নেই। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট নেই তার মানে আমার এখানে ব্যাংক সংক্রান্ত সাধারণত কোনো লেনদেন হয় না। 1 ঘর নগদান বইয়ের পর 2 ঘর নগদান বইয়ের একটা খুব ইম্পর্টেন্ট টার্ম, যেটা আমি লাস্ট লাইভ ক্লাসটাতে লক্ষ্য করেছিলাম, কেউ একজন করেছিলে, বলছিলাম যে এটা নিয়ে আমরা পরের ক্লাসে কথা বলবো। সেটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি, কন্ট্রা এন্ট্রি অর্থাৎ বিপরীত দাখিলা। যখন তোমার কাছে ক্যাশ প্লাস ব্যাংক দুটোই থাকছে, তখন একটা সিচুয়েশন হয়, কখনো এর আগে লাইভ ক্লাসে আমরা একটা কথা বলেছিলাম, দুটো শব্দ ব্যবহার করে, একটা হচ্ছে ব্যবসায়িক প্রয়োজন আর একটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজন, তাই না? এই দুটো শব্দ আমরা তখন ক্লাসে আলোচনা করছিলাম। এই ব্যবসায়িক আর ব্যক্তিগত প্রয়োজনের মধ্যে একটা সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? যখন আমি একটা 2 ঘরা নগদান বই করছি তখন এই সম্পর্কটা বিল্ড আপ হয়। কিভাবে হয়? তুমি মনে করো ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছো। বলছিলাম না যে আমরা সবসময় নিজেদেরকে একটা ব্যবসা হিসেবে কল্পনা করব। তো যখন তুমি একটা ব্যবসায় তুমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসলা, তখন সেটা দুটা কারণে হতে পারে। একটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে আর একটা হচ্ছে ব্যবসায়িক প্রয়োজনে। যখন আমাকে বলে দেওয়া হচ্ছে ব্যক্তিগত প্রয়োজন, তখন আমার মাথায় নিশ্চয়ই কাজ করে এটা ব্যবসায়ের কাজে লাগবে না। ব্যবসায়ের কাজ ছাড়া ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি কেউ টাকা তুলে নেয়, সেটা কে হতে পারে? মালিক। আর মালিক যদি টাকা তুলে নেয়, তখন আমরা খুব স্বাভাবিকভাবে সেটাকে ব্যাখ্যা করি, তা হচ্ছে উত্তোলন। আর যখন আমরা উত্তোলন করছি না, অর্থাৎ আমি ব্যক্তিগত প্রয়োজন না বলে বলছি ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা তুললাম, তাহলে কি হলো? ব্যাংক, ফার্স্টে চিন্তা করি, ব্যাংক তো কমে গেল ফার শিওর, ব্যাংক থেকে টাকাটা কমে গেল। আর যে পরিমাণ টাকা আমি ব্যবসায়িক প্রয়োজনে উঠেছিলাম, তাহলে নিশ্চয়ই আমার ব্যবসায়ের কোনো একটা কাজে লাগবে। আর ব্যবসায়ের জন্য ব্যাংক থেকে টাকা উঠালে আমার হাতে এখন কি পেলাম? নগদ টাকা। তাহলে আমার হাতে নগদ টাকার পরিমাণটা বেড়ে গেল। যখন এরকম একটা সিচুয়েশন হয়, তখন খেয়াল করো আমি তো 2 ঘর নগদান বই করছি, তাই না? আমার কাছে ক্যাশও আছে, আমার কাছে ব্যাংকও আছে। সো আমার যখন ডেবিট সাইডে
একটা কিছু বেড়ে যায়, ক্রেডিট সাইডে আরেকটা অ্যামাউন্ট কমে যায়। কখনো সেটা হয় ব্যাংক, কখনো সেটা হয় নগদ। কখনো নগদ টাকা বাড়ে, কখনো ব্যাংক কমে। যখন নাকি আমি নগদ টাকা তুলে নিচ্ছি, অর্থাৎ ব্যাংক থেকে টাকা তুলে নিলাম, তখন নগদ টাকা বাড়লো আর ব্যাংক থেকে কমে গেল। ঠিক অপোজিটটাও হতে পারে, আমি যখন ব্যাংকে টাকা জমা দিচ্ছি, ব্যাংকে যখন টাকা জমা দিচ্ছি তখন ব্যাংক বেড়ে গেল আর এদিক দিয়ে নগদ টাকা কমে গেল। এই যে একটা সার্টিন, একটা পার্টিকুলার লেনদেন, ট্রানজাকশন, তোমার ব্যবসায়ের দুঘরা নগদান বইয়ের একই সাথে নগদ এবং ব্যাংক দুটা পক্ষকেই এফেক্ট করছে, তখন আমরা সেটাকে বলি বিপরীত দাখিলা, অর্থাৎ একটা আরেকটার বিপরীত। একজন যদি ডেবিট হয় আরেকজন ক্রেডিট হবে। হতে পারে তুমি নগদ টাকা উঠিয়ে আনলা, তাই না? তুমি যদি নগদ টাকা ব্যবসায় যোগ করো তাহলে ব্যাংক কমে যায়, আর যদি ব্যাংকে টাকা জমা দাও তখন নগদ টাকা ব্যবসায় কমে যায়। এটাকে আমরা বলি কন্ট্রা এন্ট্রি, অর্থাৎ বিপরীত দাখিলা, যেটা একমাত্র দুঘরা থেকে তিন ঘরা নগদান বইয়ের ক্ষেত্রে প্রযোজ্য। যদি কখনো প্রশ্ন করা হয় ৩ ঘরা নগদান বইতে কন্ট্রা এন্ট্রি সম্ভব কিনা, উত্তর হ্যাঁ। কেবলমাত্র ২ ঘরা নগদান বইয়ের জন্য এটা না, যখনই কোনো নগদান বইতে ব্যাংক হিসাব থাকবে তখনই সেখানে কন্ট্রা এন্ট্রি পসিবল। আর যখন কোনো কন্ট্রা এন্ট্রি হয়, আমরা কি করি, খতিয়ান পৃষ্ঠাঙ্কের যে ঘরটা থাকে সেখানে আমরা নিচে ছোট করে ক লিখি, অনেকে লিখি সি। যেটা তোমার জন্য ইজি হয় সেটা লিখো, বাট মনে করে এটা অবশ্যই লিখে দিও, তা না হলে তোমার টিচার কিন্তু যখন খাতা চেক করছেন তিনি কিন্তু খুব তাড়াহুড়া করে খাতা চেক করছেন, তাই না? তো অনেক ক্ষেত্রে সম্ভব হয় না প্রত্যেকটা ধরে ধরে দেখার। তুমি যদি তাকে একটু আইডেন্টিফাই করতে হেল্প করে দাও যে এটা সি, তার মানে এটা কন্ট্রা এন্ট্রি, তাহলে তার জন্য একটু চেক করতে ইজি হয়। সেম তুমি যখন কোনো একটা ব্যবসা করছো, তোমার এই কাজগুলো যখন কেউ অডিট করছে, হয়তো বা তারও এতটা সময় থাকে না অনেক ক্ষেত্রে, তো তারা কি করে, তারা ঝটপট দেখার জন্য এই এই আইটেম গুলো খুঁজতে থাকে যে দেখি তো কখন কোনটা কন্ট্রা এন্ট্রি। এই কাজটা আমরা ইজি করার জন্য এই সি বা কতে কন্ট্রাটা লিখে দিই। ওকে, তো দেখে নি কারো কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, ব্যবসায়ও তো ব্যক্তিগত মূলধন বিনিয়োগ করা যায়। মোশাররফ খানের একটা প্রশ্ন আছে, ব্যবসায় ব্যক্তিগত মূলধন বিনিয়োগ করা যায়? অবশ্যই, অবশ্যই ব্যবসায় ব্যক্তিগত মূলধন বিনিয়োগ করা যায়, কিন্তু যখন বলছি যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে টাকা তুললাম, তখন কেবলমাত্র বলেছিলাম যে সেটা কন্ট্রা হবে না, তখন সেটা উত্তোলন হবে। আর যখন এরকম একটা সিচুয়েশন হবে যে মালিক তার ব্যক্তিগত অর্থ ব্যাংকে জমা দান করলেন, তখন তুমি সেটাকে কি করবা? যখন মালিক ব্যক্তিগত অর্থ ব্যাংকে জমাদান করে, প্রশ্নটা যেহেতু চলে আসলো মোশাররফ, আমরা একটু সবার উদ্দেশ্যে প্রশ্নটা করে দিই, আমার মনে হয় এটা অ্যান্সারটা তোমরা ঝটপট আমাকে করে দিতে পারবে। প্রশ্নটা হচ্ছে, মালিক কর্তৃক ব্যাংকে জমা মনে করো 500 টাকা। এখন তাহলে একটু বলো যে এটা কি ব্যাংক আর উত্তোলন হবে, নাকি ব্যাংক আর মূলধন হবে, নাকি সি নগদ আর মূলধন হবে? ঝটপট আমাকে এ বি সি একটু অ্যান্সার করে দাও কমেন্ট সেকশনে, আমি ওয়েট করছি তোমার অ্যান্সারের জন্য। আর প্রশ্নটা যেন কে করেছিলেন? মোশাররফ। মোশাররফ, মোশাররফ তুমি প্লিজ, সাকিব বিন রাশিদ ভাই আমাদেরকে কমেন্ট করেছে, পাবলিহা, আচ্ছা খুব ভালো একটা কমেন্ট করেছে সাকিব বিন রাশিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। যারা আমাদের ক্লাসে আছো, সাকিব বিন রাশিদ ভাইয়ের জেনারেল নলেজের ক্লাসগুলো করতে পারো, খুবই মজার। ইনফ্যাক্ট আমি ডি ইউনিটের আগে তার এই ক্লাসগুলো, তার সাথে কথা বলে এগুলোই শিখতাম, এবং সেই জিনিসগুলো ভাইয়া এখনো শিখিয়ে চলেছেন তোমাদেরকে, খুব ইন্টারেস্টিং। সো প্লিজ তোমরা একটু ফলো করো, খুব মজা পাবে। আচ্ছা, সো অ্যান্সারের জন্য ওয়েট করছি, ইনফ্যাক্ট অনেক অ্যান্সার পেয়েও যাচ্ছি। বি ফার্স্টে লিখেছো চারু, চারু লিখেছো বি হবে, ব্যাংক টু মূলধন। মালিহা লিখেছো বি, আর বি অ্যান্সার করেছো সবুজ। আরো অ্যান্সার পাচ্ছি, বি পাবেল বলেছো বি, ক্যাশ টু ক্যাপিটাল। আচ্ছা, ক্যাশ টু ক্যাপিটাল একটা অ্যান্সার পেয়েছি, ক্যাশ টু ক্যাপিটাল লিখেছো মানিক মন্ডল। আচ্ছা, সেলস 5,000 টাকা বাই চেক কিভাবে হবে? আনিসুর রহমানের একটা প্রশ্ন ছিল, প্রশ্নটার উত্তরটা একটু করে আমি পরের ধাপে চলে যাচ্ছি। সেলস 5,000 টাকা বাই চেক, চেকের মাধ্যমে যখন কোনো কিছু বিক্রি করছো, তার মানে তোমার ব্যাংক পাচ্ছে, তার মানে বিক্রয়
ব্যাংক হিসাব ডেবিট সাইডে। ওকে, আচ্ছা রাফিয়া নওশিন বলেছো বি। থ্যাংক ইউ সো মাচ গাইস, তোমরা যারা বি অ্যান্সার করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর মামুন মানিক উত্তর করেছো সি। আমি একটু বলে দিচ্ছি কেন সি হবে না, রাইট অ্যান্সারটা বি। এখন তাহলে একটু বলে দেই যে ঘটনাটা কি ঘটছে। যখন তোমার মালিক তোমাকে ব্যাংকে টাকা জমা দিচ্ছে, তুমি ফার্স্ট অফ অল খেয়াল করো তোমার কাছে বেড়ে যাচ্ছে কোন অ্যামাউন্টটা, তুমি কোন জিনিসটা তোমার লাভ হচ্ছে। তোমার যেই নাম্বারটা বৃদ্ধি পাচ্ছে তার নাম হচ্ছে ব্যাংক, রাইট? তোমার ব্যাংক হিসাব বেড়ে গেল কেন? বিকজ ব্যাংকে জমা, তুমি এই জায়গাটাতে আগে ফোকাস করো, ব্যাংক জমা। আচ্ছা ভালো কথা, ব্যাংক। তাহলে নিশ্চয়ই তোমার ডেবিট ক্রেডিট। সে ফর এক্সাম্পল তোমার নগদান বই করছো, নগদান বইতে তোমার ক্যাশ আর ব্যাংক। গাইজ আমি এখানে একটু শর্টকাটে করছি বিকজ পুরোটা আঁকতে গেলে অনেকটা টাইম কনজিউমিং হবে, তোমার বোঝানোর জন্য আমি শর্টকাটে করছি। যদি কেউ বুঝতে না পারো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে একটু বলে দিও, আমি প্রয়োজন হলে ছকটা করে তোমাকে করে দিব। সো ফার কোনো প্রবলেম না থাকার কারণে আমি এভাবেই কন্টিনিউ করছি। ওকে, কথা বলছিলাম মূলধন যখন মালিক দিচ্ছে তখন ব্যাংকের পরিস্থিতি কি হচ্ছে। ব্যাংকে আমার 500 টাকা বেড়ে গেল, যেটা বললাম ব্যাংক বাড়লো, সো আমি আগে ব্যাংকে বাড়ায় ফেললাম টাকা, ডেবিট। কি নামে বাড়াবো দ্যাটস ইম্পর্টেন্ট। যেই নামে বাড়াবো তার নাম হচ্ছে মূলধন। কেন মূলধন? কারণ মালিক আমাকে যা কিছু দেখ সেটা আমার মূলধন। মালিক আমাকে নগদ দিলেও মূলধন, মালিক আমাকে পণ্য দিলেও মূলধন, মালিক যদি আসবাবপত্র কিনে দেয় মূলধন, মালিক যদি ব্যাংকে টাকা জমা দেয় তাও মূলধন। বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে ওটা আমার মালিকানা সত্যের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে না, এই কারণে। আর প্রশ্ন হতে পারে যে কেন আমি মূলধনটাকে ডেবিটের ঘরে লিখলাম। মূলধনটাকে ডেবিটের বিবরণের ঘরে লিখলেও টাকার অ্যামাউন্টটা কিন্তু আমি ডেবিটে ব্যাংকের ঘরে রেখেছি। সো নগদান বই করতে গেলে যেটা করতে হবে, ফার্স্টে তুমি চিন্তা করবা নগদ আর ব্যাংকের পরিস্থিতিটা কি, নগদ কি বাড়লো না কমলো। ফার্স্টে জাস্ট চিন্তা করবা নগদ বাড়লো না কমলো, ক্রয় করলাম না বিক্রয় করলাম। বিক্রয় করলে ক্যাশ, ক্রয় করলে ক্যাশ, ক্যাশটা তুমি আইডেন্টিফাই করে ফেললা। এরপর চিন্তা করবা কিসের মাধ্যমে টাকাটা বাড়লো বা কমলো। বিক্রয় হলে জাস্ট নামটা লিখে দিবা, ক্রয় হলে নামটা লিখে দিবা। সো এই নগদান বই করার আগে মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে আমার নগদ আর ব্যাংকের পরিস্থিতিটা কি, নগদ আর ব্যাংকে এই ঘটনাটার ইনফ্লুয়েন্সটা কি হয়, প্রভাবটা কি পড়ে। যদি তুমি বুঝতে পারো নগদ টাকার সাথে বা ব্যাংকের সাথে এটার সম্পর্কটা কি, তুমি খুব ইজিলি বাকি নামটা আইডেন্টিফাই করে ফেলতে পারবা, ট্রাস্ট মি। এরপর যেহেতু মশা সুপের একটা উত্তর করতে গিয়ে আমরা খুব সুন্দর একটা অ্যান্সার পেয়ে গেলাম, এখন চলে যাই নগদান বই থেকে আরেকটু আগায়। কন্ট্রা এন্ট্রি নিয়ে কথা বলছিলাম, কন্ট্রা এন্ট্রি নিয়ে আশা করছি আমাদের লাস্ট ক্লাসের বন্ধু যিনি প্রশ্ন করেছিলেন তারও কোনো প্রবলেম নেই। তো এর সাথে আচ্ছা একটু দেখে নেই কন্ট্রা এন্ট্রি কখন হবে বা না হবে সেই সংক্রান্ত আর একটা প্রশ্ন, যেটা কিনা আমি আগে থেকে করে রেখেছিলাম। মোশাররফ খুব সুন্দর একটা প্রশ্ন করেছিল আজকে, তোমার প্রশ্নটা ভালো লেগেছে। এখন এর প্রশ্নটা, এটা তোমাদের জন্য আমি আগে থেকে চিন্তা ভাবনা করে রেখেছিলাম, এটার একটু আমাকে উত্তর করে দাও কমেন্ট সেকশনে। আশা করব ঝটপট অ্যান্সারটা করে দিতে পারবে। প্রশ্নটা হচ্ছে ব্যাংক থেকে তুমি চেকের মাধ্যমে একটা আসবাবপত্র ক্রয় করছো, ব্যাংক থেকে যদি তুমি আসবাবপত্র ক্রয় করো চেকের মাধ্যমে, তাহলে কি সেটা কন্ট্রা এন্ট্রি হবে, নাকি ব্যাংক হিসাব হ্রাস পাবে, নাকি নগদ হ্রাস পাবে? যে কোনো একটা অ্যান্সার তুমি আমাকে ঝটপট কমেন্ট সেকশনে মেনশন করে দাও, এ বি আর সি। প্রশ্নটা একটু খেয়াল করে নিও, তুমি ক্রয় করেছো কি আসবাবপত্র ব্যাংক থেকে চেকের মাধ্যমে, তাহলে কি তোমার সেটা কন্ট্রা এন্ট্রি হবে, নাকি অর্থাৎ কন্ট্রা এন্ট্রি বলতে ব্যাংক নগদ দুটা একই সাথে প্রভাবিত হবে, নাকি যে কোনো একটা প্রভাবিত হবে? ঝটপট আমাকে কমেন্ট সেকশনে একটু মেনশন করে দিও, এ বি অর সি। আচ্ছা আমি রনির উত্তর দেখতে পাচ্ছি বি, রবি বলেছ এ, চেক পাওয়া গেল। রাফিউল চেক পাওয়া গেল এর অ্যান্সারটা আমি ক্লাসের একদম শুরুতে বলে দিয়েছিলাম। যদি বাহক চেক হয় তাহলে সেটা নগদ, যদি সেটা দাগ কাটা চেক হয় তাহলে সেটা ব্যাংক। যেহেতু আমরা এখন ধরে নিচ্ছি যে সব ধরনের দাগ চেকই আসলে দাগ কাটা চেক, দ্যাটস ওয়াই তুমি চেক পেলে ব্যাংক ডেবিট করবে। অলরাইট, এটা আসলে আমাদের লেটেস্ট ভার্সন, যেটা আমাদের এডিশন বইয়ের, সেই অনুযায়ী এটা আমি বললাম তোমাকে। ওকে,
বি অনেকগুলো অ্যান্সার পাচ্ছি। ব্যাংক হিসাব হ্রাস। রাফি বলেছো এ হবে। আচ্ছা, এ বলেছো রবি। সাদিল বলেছো এ। আচ্ছা, ব্যাংক হিসাব যারা যারা বলেছো ব্যাংক হিসাব হ্রাস পাবে তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস, বিকজ তাদেরকে কনগ্রাচুলেশনস যে তুমি রাইট অ্যান্সারটা করতে পেরেছো। যারা এ বলেছো কন্ট্রা এন্ট্রি হবে, একটু বলে দিই কেন কন্ট্রা এন্ট্রিটা হচ্ছে না। খেয়াল করো, তুমি রিয়েল লাইফে চিন্তা করো যে আমি একটা আসবাবপত্র কিনবো, আমি একটা চেয়ার কিনবো। তো ওই চেয়ারটা কিনে আমি কি করলাম, চেক লিখে দিলাম। হ্যাঁ, আমি চেক লিখে দিলাম। খেয়াল করো, আমি কিন্তু ব্যাংকে যাইনি, আমি ব্যাংক থেকে টাকা তুলেও নিয়ে আসিনি। আমি একটা চেকের মাধ্যমে ক্রয় করলাম। যে কোনো কোয়েশ্চেন থেকে একটু কিওয়ার্ডস গুলোকে একটু খেয়াল করো, তাহলে তোমার জন্য অ্যান্সারটা তাড়াতাড়ি বের করতে একটু ইজি হবে। তো আমি কি করলাম, ক্রয় করার জন্য একটা চেক লিখে দিলাম। চেক লেখার ফলে আমাকে ব্যাংকেও যেতে হলো না, ব্যাংক থেকে টাকাও তুলে নিয়ে আসতে হলো না। অ্যাজ এ রেজাল্ট টাকাটা ডিরেক্টলি আমার ব্যাংক থেকে কমে গেল, আর আমার কাছে কি আসলো, একটা আসবাবপত্র। তাহলে আমার নগদান বইয়ে ব্যাংক হিসাবটা হ্রাস পাবে। যেহেতু এখানে নগদের কোনো ইনফ্লুয়েন্স ছিল না, দ্যাটস ওয়াই এটা কন্ট্রা এন্ট্রি হবে না। ওকে, তো এটা ছিল আমাদের আজকের এই কোয়েশ্চেনটার অ্যান্সার। এরই সাথে আমাদের পরের একটা টপিক দেখব, 3 ঘোড়া নগদান বই। 3 ঘোড়া নগদান বইয়ে একটা ঘর যেটা বেড়ে যায় তার নাম হচ্ছে বাট্টা। বাট্টা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, বাট্টা 2 প্রকার হয়। এই বাট্টার জন্যই আসলে আমার নগদান বইটা এফেক্টেড হয়। বাট্টা 2টা, একটা হচ্ছে কারবারি, একটা নগদ বাট্টা। আমাকে একটু ঝটপট কমেন্ট সেকশনে খুব ফাস্ট যারা অ্যান্সার করতে পারবে তার অ্যান্সারটাই আমি নিব, যে কোন বাট্টাটা নগদান বইয়ে আসে। কোন বাট্টাটা নগদান বইয়ে আসে? যেহেতু বলেছিলাম নগদান বইয়ে একটা ঘর বেড়ে যাচ্ছে, রাইট, বাট্টার জন্য। সো কোন বাট্টাটা এখানে আসছে এটা একটু আমাকে কমেন্ট সেকশনে বলে দাও। আমি ফার্স্ট যে অ্যান্সারটা পাবো আমি সেটাই নিয়ে নিচ্ছি। আচ্ছা, নুসরাত জাহান, থ্যাংক ইউ সো মাচ, তুমি ফার্স্টে আমাদেরকে রাইট অ্যান্সারটা করেছো, নগদ। ওয়াহিদা তুমি বলেছো কারবারি বাট্টা। আপু, কারবারি বাট্টাটা হবে না। কেন হবে না এটা বলছি, যে কারবারি বাট্টা আর নগদ বাট্টা অ্যাকচুয়ালি কি। একটা ছোট স্টোরি বলি, ওকে, যদি অ্যালাউ করো। স্টোরিটা হচ্ছে, তুমি যখন রিক্সায়, তোমরা সবাই মোটামুটি আসা যাওয়া করি, তাই না? তুমি যখন রিক্সা আসা যাওয়া করছো তখন কি হয়, রিক্সাওয়ালা একটা দাম বলে, একটা প্রাইস চার্জ করে। তুমি বলো যে না আমার হবে না। রিক্সাওয়ালা বললো 30 টাকা, তুমি বললো 20 টাকা। তারপর কি হয়, রিক্সাওয়ালা বললো হচ্ছে 5 টাকা বাড়াই দিন। তুমি বললো আচ্ছা ঠিক আছে 25 টাকা দিন, ডান ডিল। 25 টাকায় তুমি 20 টাকা থেকে 25-এ গেলা, উনি 30 থেকে 25-এ চলে আসলো। তার মানে ওনার অ্যাকচুয়ালি মূল্যটা ঠিক করা ছিল 30, আমাদের দুজনের মধ্যে নেগোসিয়েশনের ফলে 25 ঠিক হলো। তুমি কিন্তু 30 টাকার কথা এখন তোমার মাথায় নাই। 30 টাকাটা কোথাও লিপিবদ্ধ হবে না। কত টাকা লিপিবদ্ধ হবে? 25 টাকা। কেন? বিকজ আমি সেই টাকাটা তাকে দিলাম, সে ঠিক ওই টাকাটাই পাচ্ছে। সো আমার নগদের লেনদেনটা কোন টাকায় ফিক্স হচ্ছে? 25 টাকা। আর ঠিক মূল্যটা কত? 25। তাহলে কারবারি বাট্টা হচ্ছে সেই বাট্টা, যে বাট্টাটা তালিকা মূল্য থেকে বিক্রয় করার, ক্রয় বিক্রয়ের ঠিক আগেই এটা সেটেল হয়ে যায়। এটা হচ্ছে সেটেলড অ্যামাউন্ট। সেটেলড, আমি কোন টাকাটায় সেটেল করলাম, কোন টাকাটায় আমি ক্রয় করলাম বা বিক্রয় করলাম, সেই টাকাটা থেকে আমি কারবারি বাট্টাটা মাইনাস করে ফেলি। তাহলে আমার কাছে যত টাকায় বিক্রি হচ্ছে সেটা হচ্ছে কারবারি বাট্টা বাদ দেওয়ার পরের অ্যামাউন্ট। এবং এই কারণে কারবারি বাট্টাটা আমরা কোথাও শো করি না। এই কারণে আমরা নগদান বইতেও কারবারি বাট্টা দেখাবো না। যদি কোনো একটা ট্রানজাকশনে, কোনো একটা লেনদেনে কারবারি বাট্টা থাকে, কারবারি বাট্টা বাদ দেওয়ার পরের অ্যামাউন্টটা নগদান বইয়ে আসবে। অথবা কারবারি বাট্টা যদি তোমাকে কখনো বলে এন্ট্রি দিতে, তুমি বলবে যে নগদান বইতে কারবারি বাট্টা দেখানো হয় না। তুমি এটা ছোট করে এনবি লিখে নোট সেকশনে দিয়ে দিতে পারো। নগদ বাট্টা হচ্ছে যখন আমরা কারো কাছ থেকে দেনা পাওনা নিষ্পত্তি করি। একটা শব্দ বলা থাকে নিষ্পত্তি, ভেরি ইম্পর্টেন্ট। এই একটা ওয়ার্ড তোমাকে বলে দিবে যে ক্রয় বিক্রয় পরিমাণ কত, নগদ বাট্টার পরিমাণ কত।
নগদ বাট্টা যখন কোনো একটা সেন্টেন্সে থাকবে বা একটা ট্রানজাকশনে থাকবে, সেখানে নিষ্পত্তি শব্দটা বলা থাকবে। নিষ্পত্তি শব্দটা বলতে বোঝায় আমাদের যখন কারো কাছে ক্রয় বিক্রয় থাকে, অর্থাৎ দেনা পাওনা। দেনা পাওনা একটু বলে দেই, দেনা মানে পাওনাদার, পাওনা মানে দেনাদার। এটা কিন্তু ঠিক অপোজিট, মনে হয় তোমরা জানো অলরেডি। তো দেনা পাওনা নিষ্পত্তি করার সময় আমরা বলি যে ভাই আপনি তো 10,000 টাকা মানে আমি আপনার কাছ থেকে পাইতাম, 10,000 টাকা লাগবে না, আপনি আমাকে 8,500 টাকা দেন। 8,500 টাকায় নিষ্পত্তি করেন, 8,500 টাকায় এই 10,000 টাকার যে পাওনাটা ছিল ওটা নিষ্পত্তি করেন। তাহলে কি হবে, এই 10,000 টাকাটা শেষ, 10,000 টাকাটা কোনোদিন পাবো না। কত পাবো? 8,500 টাকা। বাকি 1,500 টাকা কি ছিল? বাকি 1,500 টাকা আমার জন্য একটা লস, তার মানে একটা খরচ। এই খরচটাকে আমি যেই নামে ডাকবো তার নাম প্রদত্ত বাট্টা। তাহলে আমার নগদ বাট্টা দু ধরনের হয়, একটা হয় প্রদত্ত, একটা হয় প্রাপ্ত। প্রাপ্ত কখন হবে? যখন তোমার কাছ থেকে কেউ 10,000 টাকা পায়, তো সে বললো ভাই 10,000 টাকা লাগবে না, 9,000 টাকা ফেরত দেন, তাও একটু তাড়াতাড়ি করে টাকাটা ফেরত দিয়ে দেন। এই যে দ্রুত নিষ্পত্তি, ঠিক আছে, টাকাটা দ্রুত নিষ্পত্তির জন্য যখন কিছু টাকা ছাড় দেওয়া হয় তখন আমরা সেটাকে বলি নগদ বাট্টা। যখন তুমি কাউকে তুমি টাকা ছাড় দিচ্ছ তখন সেটা তোমার জন্য প্রদত্ত বাট্টা, যখন কেউ তোমাকে টাকাটা ছাড় দিচ্ছে তখন সেটা তোমার জন্য প্রাপ্ত বাট্টা। এটা ছিল নগদ বাট্টার একটা প্রকারভেদ। এখন তোমার জন্য একটা ছোট প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আচ্ছা আমি যে প্রশ্নগুলো করছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আলটিমেটলি তোমাকে একটা অ্যান্সারে লিড করার জন্য, তোমাকে একটা নতুন জিনিস শেখানোর জন্য, ঠিক আছে? সো আমাকে একটু ঝটপট অ্যান্সার করে দাও। প্রশ্নটা খুব ইজি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এতক্ষণ আপু ক্লাসে যা যা বললাম এই কথাগুলো মাথায় রেখে এই কোয়েশ্চেনটাকে একটু অ্যাসেস করো, দেখো এটার অ্যান্সারটা কি হতে পারে। 10% বাট্টায় 7,000 টাকার পণ্য নগদে ক্রয় করলাম। এই বাট্টাটা কি কারবারি বাট্টা নাকি বাট্টাটা নগদ বাট্টা? কারবারি বাট্টা নাকি নগদ বাট্টা, এটা একটু আমাকে ঝটপট কমেন্ট সেকশনে বলে দাও। আচ্ছা, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান নিয়ে একটা প্রশ্ন করেছো সুজান। সুজান আমি লিখে রেখেছি এখানে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান। তুমি আর একটু কিছুক্ষণ আমাদের ক্লাসে থাকো, আমি এখনই কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি খুব দ্রুত। ওকে, কারবারি বাট্টাকৃত সম্পদের মধ্যে নগদ অর্থে বিনিময় করা যায় কি? এক্স্যাক্টলি, কারবারি বাট্টাকৃত সম্পদের মধ্যে নগদ বাট্টা অন্তর্নিহিত থাকে। কেন? যখন আমি কারোর কাছ থেকে মনে করো একটা পণ্য কিনলাম, পণ্যটার দাম ছিল 11,000 টাকা। কেনার সময় বললাম ভাই 11,000 টাকা টু মাচ, রাউন্ড ফিগার করেন, 10,000 টাকা দিয়ে দেন। খেয়াল করো দামটা কত ছিল? 11,000 টাকা। 1,000 টাকা কমে 10,000 টাকায় আমি কিনে নিচ্ছি। 10,000 টাকা কিনে নিলে 1,000 টাকা আমার কারবারি বাট্টা গন কেস। 10,000 টাকায় ধারে কেনার পর টাকাটা আমি এখনো তাকে দেই নাই। তো ভদ্রলোক আমাকে ফোন দিয়ে বললো যে ভাই অনেকদিন তো হইলো, টাকাটা ফেরত দিয়ে দেন। তা বললাম কত লাগবে? বলে যে 10,000 টাকা দিলে তো ভালো হইতো, 9,500ই দেন, তাও দেন। তো আমি বললাম যে ঠিক আছে, 500 টাকা তো তাও কম না, 500 টাকা অনেক, ঠিক আছে 500 টাকা কমে তাকে তাড়াতাড়ি করে টাকাটা ফেরত দিয়ে দেই। খেয়াল করো কারবারি বাট্টার পর তুমি আবার নতুন করে নগদ বাট্টা সেখানে রাখতে পারছো। আচ্ছা, বি অ্যান্সার পাচ্ছি। সাইম বলেছো কারবারি বাট্টা। আচ্ছা, বি অনেকে বলেছো, বি বলেছো নিভৃত, বি বলেছো রনি, বি বলেছো শুভ্র, সুজান বলেছো বি, আসাদুজ্জামান আসাদুজ্জামান বলেছো এ, সাইফ বলেছো কারবারি বাট্টা। কারবারি বাট্টা নগদ বাট্টার মধ্যে অনেক কনফিউশন দেখতে পাচ্ছি। কারবারি, নগদ কারবারি, নগদ কারবারি। আচ্ছা এখন আমি তোমাদেরকে কোয়েশ্চেন করি, আমি রাইট আর রং বলবো না, তোমরা নিজেরাই একটু চিন্তা করবে এখন যেটা অ্যান্সারটা কি হবে। একটু খেয়াল করো, যখন বললাম পণ্যটা নগদে কিনে ফেলছি, পণ্য নগদে কেনার মানে কি? পণ্য নগদে কিনছি মানে হচ্ছে আমি টাকাটা ওই মুহূর্তে নগদ টাকা দিয়ে ফেলেছি। যদি আমার 10% বাট্টায় 7,000 টাকায় একটা পণ্য বিক্রয় করতে হয়, তাহলে আমার কি এখানে কোনো দেনা পাওনার নিষ্পত্তি থাকবে নাকি আমার ডিরেক্টলি নগদান চলে আসবে? দেনা পাওনা ওয়ার্ডটা কখন থাকে?
যখন আমি ধারে ক্রয় বিক্রয় করছি। আমি কি এখানে ধারে ক্রয় বিক্রয় করছি? তুমি নিজেকেই প্রশ্ন করো, তুমি নিজে নিজেই এটা অ্যান্সার আজকে পেয়ে যাবে। যেহেতু ধারে ক্রয় বিক্রয় করিনি, দ্যাট মিনস আমার এখানে কোনো দেনা পাওনা নাই। দেনা পাওনা না থাকলে দেনা পাওনার কোনো নিষ্পত্তিও নাই। দেনা পাওনার নিষ্পত্তি নাই, তাহলে কি আমার নগদ বাট্টা আসার কথা? যদি নগদ বাট্টা না এসে থাকে তাহলে এটা কি বাট্টা? ওকে, সো এইটা ছিল তোমাকে একটা কোয়েশ্চেন ধরে একটা অ্যান্সারে লিড করা। মামুন, তুমি প্রশ্ন করেছো এটা কারবারি বাট্টা, আই রাইট? অফকোর্স ইউর রাইট, অফকোর্স ইউর রাইট। এবং এটা কারবারি বাট্টা। সো এটা কেন কারবারি বাট্টা, এটার উত্তরটা আমি অলরেডি বলে ফেললাম। এরই সাথে আমাদের খুব বেশি যেহেতু সময় নেই, তো আমি আমাদের যে প্রশ্নটা পাশে লিখে রেখেছি সেটাতে চলে যাই। সবগুলো যদি বলতে নাও পারি, আমি চেষ্টা করবো ম্যাক্সিমাম গুলোর অ্যান্সার করে দেওয়ার। আচ্ছা, আরেকটা প্রশ্ন তোমাদের জন্য আমি করে রেখেছিলাম, আমি চাইবো এটার অ্যান্সারটা তোমরা একটু করে দাও, কারণ এই ইনফরমেশনটা জানাটা তোমার জন্য ইম্পর্টেন্ট। অসিফ, আমাকে কি তুমি একটু হেল্প করতে পারো? একটু ঝটপট আমাকে এই প্রশ্নের অ্যান্সারটা করে দাও। আমি চাই এটা জানানোর পর আমি তোমাকে ওই বাকি প্রশ্নটার যে উত্তরটা সেটাতে লিড করব। ওকে, এটা না জেনে আসলে ওখানে যাওয়াটা আমার জন্য খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না। তো প্রশ্নটা হচ্ছে, রহিমের কাছ থেকে প্রাপ্ত চেক তুমি আশিককে প্রদান করলা, যেটার মূল্য 5,000 টাকা। ঝটপট আমাকে বলে ফেলো, কন্ট্রা এন্ট্রি হবে, নাকি নগদ টাকা বাড়বে কমবে, নাকি ব্যাংক হিসাব বাড়বে কমবে? ঝটপট আমাকে কমেন্ট সেকশনটা অ্যান্সার করে দাও, বিকজ আমাদের কিন্তু ওটা সলভ করার সময়টা কমে যাচ্ছে। আচ্ছা, আমার প্রশ্ন পড়া হয়নি বলেছো স্বামীর। স্বামীর, আই এম সো সরি। তোমার আমরা একটু আগে যে প্রশ্নটা করেছিলাম এটা তোমার জন্য একটু রিপিট করছি। প্রশ্নটা ছিল 10% বাট্টায় 7,000 টাকার একটা নগদে পণ্য ক্রয় করা, এটার অ্যান্সারটা কি কারবারি হবে নাকি নগদ বাট্টা? তো অ্যান্সারটা বলে দেই, সিন্স তুমি এখন দেখছো। অ্যান্সারটা নগদ বাট্টা হবে না। নগদ বাট্টা হবে না যেহেতু এখানে কোনো দেনা পাওনার নিষ্পত্তি নাই। তুমি অন স্পট একটা বাট্টা নিয়ে একটা পণ্য কিনছো, যেটা কারবারি বাট্টা। ভাইয়া, তুমি যেহেতু এই মুহূর্তে ক্লাসে এসেছো, যদি তোমার মনে হয় যে তুমি মিস করে গেছো, অর্থাৎ তুমি আসার আগে আপু খুব নির্মম ভাবে এটা প্রশ্নটা ছিঁড়ে ফেলেছি, তাহলে তুমি আমাদের 10 মিনিট স্কুল ওয়েবসাইটে চলে যাও। সেখানে গিয়ে ওপরে মেনু থেকে রিসোর্স ক্লিক করো, ড্রপ ডাউন মেনু থেকে তোমার পছন্দের সাবজেক্ট যে পছন্দের লাইভ ক্লাসটা দেখে নিতে পারো। ওকে, অনেক অ্যান্সার পাচ্ছি। রনি বলেছো এ হবে, দ্যাট মিনস কন্ট্রা এন্ট্রি। শামির বলেছো বি। সাইম বলেছো ব্যাংক হিসাব বাড়বে, শুধু ব্যাংক হিসাব বাড়বে আর কিছু হবে না? আচ্ছা, এটা এ হবে বলেছো রাবিব। বি অনেকগুলো, আচ্ছা বি বলেছো সুমাইয়া, বি বলেছো সারা, মোশাররফ খান। সি বলেছো, আচ্ছা কারবারি বাট্টা। আচ্ছা, যেহেতু অনেকগুলো ডাইভার্স অ্যান্সার পাচ্ছি, আমি একটু বলে দেই, লিড করি, হ্যাঁ, যে কি হবে আমরা নিজেরাই চিন্তা করি। রহিম তোমাকে একটা চেক দিল, ওই চেক টাকাটা তুমি আশিককে প্রদান করলা, ঠিক আছে? তুমি কি এই চেকের টাকাটা পেয়ে তোমার ব্যাংকে জমা দিয়েছো, নাকি তুমি চেকটা পেয়ে আরেকজনকে প্রদান করেছো? প্রশ্নটা তোমাকে কি বলে? প্রশ্নটা বলে যে তুমি একটা চেক পেলা, কিন্তু তুমি কিন্তু ব্যাংকে যাও নাই। তুমি কি ব্যাংকে এটা জমা দিয়েছিলা? তুমি যদি ব্যাংকে জমা না দাও তাহলে কি তোমার ব্যাংক হিসাব বাড়বে? কমন সেন্স। তুমি একটা চেক পেলে তোমার ব্যাংক হিসাবে বাড়াইতে পারতা, কিন্তু তুমি প্রশ্নটা দেখো, চেক পেয়েছো আরেকজনকে দিয়েও দিয়েছো, তাই না? আশিককে দিয়ে দিলা। তাহলে যেহেতু তুমি ব্যাংকে যাও নাই, দ্যাটস ওয়াই তোমার ব্যাংক হিসাব বাড়বে না। তাহলে তোমার কি হবে? তোমার নগদ বাড়বে, নগদ কমবে। কেন এটা হলো? কারণ যে একটা ক্লাসের শুরুতে একটা কথা বলেছিলাম, চেক পাওয়া নগদ প্রাপ্তির শামিল। এই চেক পাওয়াটা, দাগ কাটা চেক যদি হতো তাহলে কিন্তু আমাকে ব্যাংকে জমা দিতে হতো, ব্যাংকের থ্রুতে। যেহেতু আমি একটা চেক আরেকটা মানুষকে খুব ইজিলি ট্রান্সফার করে দিতে পারছি, তাহলে কোন চেকটা আমি খুব ইজিলি ট্রান্সফার করতে পারি? অ্যান্সার হচ্ছে বাহক চেক। তাহলে ধরে নিতে হবে যখন একটা চেকের টাকা পেয়ে তুমি আরেকটা মানুষকে খুব ইজিলি ট্রান্সফার করে দিতে পারছো, এটা দাগ কাটা চেক ছিল না, এটা ছিল বাহক চেক। এটা একটা খুব কমন সেন্স, কিন্তু এই কোয়েশ্চেনের মধ্যে খুব ইমপ্লিসিটলি এটা লুকানো ছিল। দ্যাটস ওয়াই তুমি হয়তো এটা ধরতে পারোনি। আশা করব আজকের ক্লাসের পর এই সংক্রান্ত কোয়েশ্চেনে তোমার আর কোনো কনফিউশন হবে না।
সেম কেস, তোমার ফ্রেন্ড কন্ট্রা হবে না, ব্যাংকও হবে না। সো বি, আনিসুর রহমান, তুমি আমার মনে হয় আমাদের ক্লাসের এটা দেখার পরে এটা বুঝতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। তুমি যে এখন তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমাদের জন্য অনেক সুখের বিষয়। আচ্ছা, তো তোমার বন্ধু যারা কিনা এখন পর্যন্ত ক্লাসে আসেনি কিংবা মিস করেছে, 10 মিনিট স্কুল ওয়েবসাইটে যে কি করে লাইভটা দেখতে হয় সেই ইনফরমেশনটা তাকে একটু জানিয়ে দিও। আর যেহেতু আমি পুরোটা প্রশ্ন এখন যেতে পারছি না, আমি খুব কমন কিছু কোয়েশ্চেনের অ্যান্সার করে দেই। ইস্যুকৃত চেক আর জমাকৃত চেকের এই পয়েন্টটা। আচ্ছা, আগে একটু বলে রাখি, এই কোয়েশ্চেনটা যদি তো দেখতে পারো, একটু ছোট করে লেখা, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক উত্তোলন 1500 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে যদি কেউ উত্তোলন করে, তখন আমার একটু ছোট করে করি, তাহলে আমরা তাড়াতাড়ি জিনিসটা শিখে ফেলতে পারবো। আমার মনে হয় তোমরা মোটামুটি বুঝতে পারছো যে কি বোঝাতে যাচ্ছি, রাইট? ক্যাশ, ব্যাংক, জাস্ট ডেবিট আর ক্রেডিটটা বুঝে গেলেই বাকি কাজ হয়ে যাবে। যখন বলছি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলাম, তখন আমার কি কমে গেল? আমার কমে গেল ব্যাংক হিসাব। তাহলে আমার ব্যাংক হিসাবে আমি জানি 1500 টাকা, ব্যাংক হিসেবে আমি 1500 টাকা কমাই দিলাম। কেন কমাই দিলাম? ক্রেডিট করলাম, বিকজ ব্যাংক থেকে টাকাটা চলে গেল। কি নামে টাকাটা চলে গেল? তখন লিখতে হবে উত্তোলন। আমি আর এখানে উত্তোলনটা লিখলাম না, বিকজ আমি আসলে কোনো জায়গা রাখি নাই। সো আই আন্ডারস্ট্যান্ড যে তুমি এটা বুঝতে পারবা। উত্তোলন করার জন্য আমার 1500 টাকা কমে গেল। ওকে, নেক্সট, অফিসের প্রয়োজনে 2000 টাকা ওঠানো হলো। যখন বললাম অফিসের প্রয়োজনে, না বলে বলতে পারতাম ব্যবসায়িক প্রয়োজনে, তাই না? সো ব্যবসায়িক প্রয়োজনের টাকা ব্যাংক থেকে উত্তোলন। চিন্তা করো কি হলো, ক্যাশে কি হইলো, ব্যাংকে কি হইলো? তাহলে নিশ্চয়ই আমার ব্যাংক কমে গেল। যেহেতু কমার কাজটা আগে করতেছিলাম, ব্যাংক কমাই দিই, ব্যাংক কমাই দিলাম 2000 টাকা। এই টাকাটা আমি কোথায় কাজে লাগালাম? আমি কি এটা কাউকে দিলাম, নাকি আমি নিজের জন্য রাখলাম? নিজের জন্য রাখলাম, ব্যবসায়ের প্রয়োজনে, রাইট? অফিসের প্রয়োজনে। সো 2000 টাকা, এই যে 2000 টাকা একবার ডেবিট একবার ক্রেডিট হলো, এটাকে আমরা পাশে ছোট্ট করে লিখে রাখবো সি, অর্থাৎ কন্ট্রা। নেক্সট, 10% হারে নগদে ক্রয়। যেই মুহূর্তে বলবে নগদে ক্রয় 10% হারে, সেই মুহূর্তে তুমি বুঝে গেছো এখানে কোনো দেনা পাওনার নিষ্পত্তি নাই। দ্যাট মিনস এটা কি? কারবারি বাট্টা। 10% হারে 9000 টাকার দেনা পরিশোধ করা। দেনা পরিশোধ করা মানে পাওনাদারকে টাকা দিয়ে দেওয়া। পাওনাদারকে 9000 টাকার যদি দেনা পরিশোধ করা হয় 10% হারে, তাহলে নিশ্চয়ই আমার, আচ্ছা এখানে আরেকটা ঘর করতে হবে আমার বাট্টা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আমি এখানে বাট্টা ছোট করে লিখে দিই যদি, এখানে বাট্টার একটা ছোট ঘর হবে, যেই ঘরে আমার বসবে কত? 900 টাকা। আচ্ছা 900, আর আদার দিন দ্যাট আমি ক্যাশে কত টাকা দিয়ে দিলাম? কত? 900, তাহলে হচ্ছে, ইজ ইট ওকে? হ্যাঁ। সো এই 8100 টাকা আমি কিসে দিলাম? নগদে। আচ্ছা, দ্যাট মিনস আমি কাউকে, আমার একটা পাওনাদারকে দেনা পরিশোধ করলাম 10% হারে, যেটা দাম ছিল 9000 টাকা। তাহলে আমি 9000 টাকা থেকে 8100 টাকা ফার্স্টেই কমাই দিচ্ছি, ক্রেডিট করে দিচ্ছি, আর বাকি এই 900 টাকা আমার জন্য একটা প্রাপ্ত বার্তা। ওকে, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান আর জমাকৃত চেক প্রত্যাখ্যান, এই দুটা খুব ইন্টারেস্টিং। এই দুটো একটু বলি। যখন তুমি কাউকে চেক ইস্যু করো, এটা বলতে কি বোঝায়? চেক ইস্যু করা বলতে বোঝায় তুমি তোমার ব্যাংক এর যে ব্যালেন্স, এখান থেকে কিছু পরিমাণ টাকা চেকের মাধ্যমে কাউকে প্রদান করছো, এটাকে আমরা বলি চেক ইস্যু করা। ইস্যু অর্থাৎ প্রদান, চেক ইস্যু মানে চেক প্রদান। আর জমাকৃত চেক, এই ওয়ার্ডটার মানে সবাই বুঝতেই পারছো যে কেউ তোমাকে চেক ব্যাংকে এসে জমা দিয়ে গেছে। তুমি কারো কাছ থেকে টাকা পেতা, তোমার দেনাদার তোমাকে সরাসরি নগদ টাকা না দিয়ে ব্যাংকে জমা দিয়ে গেছে। কি হয় যখন এটা প্রত্যাখ্যান হয়? তুমি কাউকে চেক লিখে দিলা ব্যাংকে, সে ফর এক্সাম্পল তোমার ব্যাংকে অ্যাকাউন্টে 15,000 টাকা ছিল, তুমি 1000 টাকা কাউকে চেক লিখে দিলা, তাহলে তোমার 15,000 থেকে 1000 টাকা কমে গেল, এখন তোমার 14,000 টাকা থাকার কথা। এট এন্ড অফ দ্য ডে তোমার এই 1000 টাকার যে ইস্যুকৃত চেকটা প্রত্যাখ্যাত হলো। চেক প্রত্যাখ্যান মানে কি? ওই চেকটা কোনোভাবে কাজে লাগে নাই, সিগনেচারে মিস্টেক ছিল, পুরনো চেক হয়ে গেছে, এইসব কারণে এই চেকটা কাজে লাগলো না। তাহলে এই চেকের টাকাটা আবার তোমার
ব্যাংক অ্যাকাউন্টে এসে যোগ হয়ে যাবে না? যেহেতু ওই চেকের টাকাটা যাকে দিয়েছিলা সে তো ওই চেকটা কাজে লাগায় নাই, তাহলে তুমি আবার ব্যাক টু স্কোয়ার। দ্যাট মিনস তুমি 14,000 টাকা, যেটা তুমি ভেবেছিলা যে 1,000 টাকা চলে যাচ্ছে, আসলে 1,000 টাকা যায় নাই। ওই 1,000 টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ইনট্যাক্ট আছে। So, এটা হচ্ছে সেই 15,000 টাকা। এটা কখন হবে? যখন ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হবে, তখন ব্যাংক হিসাবে সেটা ডেবিট হয়ে যাবে। সরি, তখন সেটা ব্যাংক হিসাবে ডেবিট হয়ে যাবে। জমাকৃত চেক যখন প্রত্যাখ্যান করা হবে, এর মানে কি, কেউ তোমাকে একটা চেক দিল, তুমি চেকটা ব্যাংকে জমা করলা, পরে দেখলা ব্যাংক যখন টাকাটা নিষ্পত্তি করতে গেল তখন দেখলো ওই লোকের ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা নাই। সো তোমার তো তুমি আগে থেকে ব্যাংক বাড়ায় রাখলা, ব্যাংক তো আসলে বাড়ে নাই, তাহলে আগে বাড়ায় রাখছিলে কত টাকা? 1,000 টাকা। তাহলে 1,000 টাকা এখন আর তোমার ব্যাংকে নাই, ওই 1,000 টাকা তোমাকে ব্যাংক থেকে কমায় ফেলতে হবে। সো এটা ছিল আমাদের জন্য ইস্যুকৃত আর জমাকৃত চেকের একটা ডেমো। ঠিক এরই সাথে আমরা আজকে আমাদের নগদান বইয়ের ক্লাসটা শেষ করছি। আশা করছি আমাদের নগদান বই নিয়ে আর মোটামুটি কোনো কনফিউশন থাকবে না। তো যাদের মনে হচ্ছে কোনো একটা লাইভের পর্যায়ে এসে ক্লাসটা ধরেছিলে, পুরোটা দেখতে পারোনি, অবশ্যই 10 মিনিট স্কুলের লাইভ যে আমাদের গ্রুপ আছে সেখানে তুমি এটা পোস্ট দেখতেই পাবে। এছাড়াও চলে যেতে পারো আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে গেলে তুমি ইজিলি ওখানে একটা রিসোর্স অপশন পাবা, সেখানে যাও, তোমার পছন্দের অনেক সাবজেক্ট আছে, সাবজেক্ট থেকে তোমার পছন্দের লাইভ ক্লাসটা দেখে নাও, আর সেটা ভিডিওটা ফ্রেন্ডদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিও। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আর হ্যাঁ, আগামী শনিবার তোমাদের জন্য সাফিউল শুভ ভাইয়া ফাইন্যান্স ক্লাস নিয়ে আসছে এসএসসি স্টুডেন্টদের জন্য। তো যারা শনিবারের জন্য প্রিপারেশন নিতে চাও তার জন্য কিছু প্রশ্ন রেডি করে রাখতে পারো, যে প্রশ্নগুলো তুমি তাকে করতে চাও। দেখা হবে, টেক কেয়ার।